তারপরে এরপরে মাসে মাসে হয়ে চেক আপ করা, বাচ্চা মারা যায় না, যেহেতু মারা যায় না সেই পর্যন্ত ওইখানে রেখে যায়। তারপরে যখন আমার বাচ্চা হওয়ার প্রসব ব্যথা হল, তখন অনেক রাত প্রায় 1টা বাজে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর হচ্ছে সেখানে নাকি ভর্তি নগদ 20,000 টাকা চাইতেছে, মানে টাকা ছাড়া আগে ভর্তি নেবে না। আমার আম্মা বলছে যে আপনারা ভর্তি নেন, আমার মেয়েটার অবস্থা তো ভালো না, পরে সকালবেলা আমি টাকা ব্যবস্থা করে আইনা দিতেছি, কিন্তু তারা টাকা ছাড়া ভর্তি নেবে না। আমাকে বাইরেই সিটে বসায় রাখছে। পরে আমার আম্মা ওইখান থেকে আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পর সকালবেলা আর কয়েকজনে বলছে যে অন্য জায়গায় ক্লিনিক আছে, ওইটাতে ভালো চিকিৎসা হয়, এটা সেটা। তো সেখানেও নিয়ে গেছে, সেখানে নিয়ে আমাকে বলছে এবং বাচ্চার মা একজনও বাঁচবে না, বংশই দিতে বলতেছে, এটা সেটা অনেক কিছু। তো আমার আম্মা বলছে যে কোনো একজনকে তো রাখবেন, তো বলতেছে আমরা পারবো না। পরে ওইখান থেকে আমার আম্মার যে পরিচিত আছে উনি বলে কি ওনার বোনের নাকি বাচ্চা হয়েছে, মোহাম্মদপুর একটা ক্লিনিক আছে, ওইখানে নিয়ে যাইতে। পরে আমাকে ওইখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওইখানে আমার আব্বা আর আমার আম্মা যায়। আমার তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আসে নাই, কেউ আসে নাই। আর নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওইখানে আমার ভর্তি রেখে আমাকে চেক আপ রুমে নিয়ে যায়। আমার আব্বা চলে আসে, বাসায় চলে আসে, বাসায় তার কেউ নাই। তো ওরা চেক আপ টেকআপ করে আইসা বলে কি যে ওনার অবস্থা তো খুব খারাপ, আমরা ওনাকে বাঁচাতে পারবো না বা ওনার বাচ্চাও বাঁচাতে পারবো না। আমার আম্মা বলতেছে আপনারা দুজনের একজনকে রাখেন। বলতেছি কি না আমরা পারবো না, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। পর আমার আম্মা ওইখান থেকে বাধ্যতামূলক আমার আম্মা ওইখান থেকে আয়সা নিচে যখন দাঁড়ায়, ওখান থেকে ডাক্তারগুলো না আমারে দেখতেছিল অনেক। পরে ওরা দৌড়ায় আসছে বলে কি আপনি আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে যান, আমরা সাথে ডাক্তার দিয়ে দিচ্ছি, মেয়েটার অবস্থা ভালো না। তখন আমার ওইখান থেকে আমার আম্মা অ্যাম্বুলেন্স নেয় ওই ক্লিনিকের ওইখান থেকে। আর ওইখান থেকে একটা ডাক্তারও আমার সাথে যায়, যাইয়া ওইখানে ঢাকা মেডিকেল আইসা আমাকে ওইখানে ভর্তি করে রাখা যায়। যাওয়ার পর আমার বাচ্চা হয়, আমারও কিছু হয় না, আমার বাচ্চারও হয় না। হওয়ার পরে আমার বাচ্চাকে কাচের বাক্সতে নিয়ে যাওয়া হয়, অনেক ছোট, কাচের রুমে নিয়ে যায় আমার বাচ্চাটাকে। আমি দেখতে পাই না অবশ্যই, অনেক ছোট হয়েছিল, যে তুলার মধ্যে পেঁচানো ছিল, কাচের বাক্সতে অনেক দিন ছিল। তার মধ্যে দিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ আসে নাই। তা আমাকে যখন বেডে আইনা শোয়ায়, বাচ্চারা তো আর দেখতে পারি না, বেডে আইনা শোয়ায়, তখন মানুষে শুধু বলে কি যে তোমার জামাই কই, তোমার জামাই আসে না কেন, তোমার জামাই কি করে, মানে এগুলো আমার আম্মা থাকলে বলে না। আমার আম্মা যখন আমার থেকে দূরে বা ওষুধ আনতে যায় বা বাচ্চাকে দেখতে যায়, তখন আর কি সবাই এসে বলে। আর অনেকে বলে কি যে তোমার মনে হয় বিয়ে হয় নাই, এরকম কিছু বলে, যেহেতু আমার শ্বশুরবাড়িতে তোমার শ্বশুরবাড়ির লোকজন আসে না কেন। পরে আমার আম্মা বলছে কি ওদের একটু সমস্যা আছে সেই জন্য আসে নাই, ওরা কিন্তু আসে নাই। পরে মেডিকেলে আমি অনেকদিন থাকি, বাচ্চাকে দেওয়া যায় কিন্তু আমার ছিল না, মানে বাচ্চাকে যে আমি দুধ খাওয়াবো ফিট করতে পারি নাই। তখন ডাক্তারে বলছে যে ওয়ান খাওয়ানোর জন্য হসপিটালে থাকা অবস্থায় আমার আম্মা, ও আবার এতটুকু ছোট হয়েছিল, ফিটার খাইতে পারতো না, মানে সেই দুধটাও একটা ন্যাকড়ার সাহায্যে আর কি টিপ টিপ করে খাওয়াইছে, ওর কিছুই ছিল না শরীরে, মানে আমি বলি এরকম করে ঝুলেছিল, চামড়া মাংস ছিল না, হাড় দেখা যাইতেছিল, শরীরের রগ দেখলে ভয় লাগছে, আমি কোলে নিতে পারতাম না। আমার আম্মার ভয়ে গোসল করাইতো না, কারণ ওর চামড়া এতটাই পাতলা ছিল সব দেখা যাইতো। পরে আমার নানি আসে, আমার নানি ওর দাদি হয়, ওনাকে পাঠানোর পর উনি আসে, উনি আইসা দেখা যায়, বাড়িতে যায় বলে কি দেখ গিয়া তোরা গিয়া পাস নাকি, বাচ্চা মনে হয় বাঁচবে না, যেমন দেখে আসছি। তো অনেকদিন পর আমার জামাই এসা আমার বাচ্চারে দেখা গেছে, তার 21 দিন না আরও অনেক দিন পর আমার শাশুড়ি আসছে, তার কয় মাস পর আমার শ্বশুর আসছে। এতদিন পরে কেন আসলো? ওরা নাকি বাড়িতে ঝগড়া লাগছে। বাচ্চা যখন হয়ে যায় তখন অনেকদিন পর বাড়িতে আসি, মানে ঢাকায় আসি। আমার বাচ্চার 5-6 মাস বয়স পরে কিন্তু আমার আম্মা আমাকে বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে পাঠায়। সেখানে থাকেও বেশি দিন থাকি না, চলে আসছি, কারণ বাচ্চা আমি রাখতে পারি না, কোলেও নিতে পারি না, মানে কোলে নিলে টয়লা দিয়া পেঁচাইতে মানে একটু মানে ধরার মতো হইলে আর কি আমি নিতে পারি, না হলে নিতে পারি না, পাখির বাচ্চার মতো একেবারে খাওয়াইতে পারি না, কিছু না। আমার আম্মা দুধ খাওয়াইছে, আমার আম্মাই রাখছে, এমনকি আমার মেয়ে বড় হয়ে আমার আম্মারে আম্মা ডাকছে, আমার আব্বারে আব্বা ডাকছে, আমাকে কিছুই ডাকে নাই। ওহো। তো এরকম করে দিনকাল চলতেছিল।
তারপর হচ্ছে গিয়া আমার সে আবার দেশের বাইরে চলে যাবে। আপনার স্বামী আমার আরেকটা বাচ্চা পেটে আসে ওই সময়? 2 বছর পরেই আমার আরেকটা বাচ্চা পেটে আসে। পেটে আসে, ও দেশের বাইরে চলে যাবে এই কথা বলতেছিল। ওই সময়টাতে মেয়েটার সম্পর্ক কেমন ওনার? ওইখানে মোটামুটি ভালোই। তখনও কি আপনার মেয়েটার সঙ্গে যোগাযোগ ছিল? হ্যাঁ, কারণ মেয়েটার আম্মুকে সে আম্মু বলে ডাকে। ওনার নাকি দুটো ছেলে। আপনার দিক থেকে বিষয়টা কেমন ছিল? আপনি কি তখন আপনার হাজবেন্ডকে, বা তখন তো আপনার হাজবেন্ড, ওনাকে কি তখন আপনি ভালোবাসেন, মন থেকে ভালোবাসতে পেরেছেন, নাকি তখনও মনে হতো না জীবন থেকে চলে গেলে বাঁচি? আমি আসলে কি ভালোবাসাটা বুঝতাম না, ওনার যথেষ্ট পরিমাণ ওখানে সম্মান করতাম, ভয় পাইতাম, ওনার কথাটা মাইনা চলতাম, এরকম ছিল আর কি। গট ইট, ফাইন। তারপর কি হলো? আপনার বাচ্চা পেটে আসলো? হ্যাঁ, তো এরকম করে চলতেছে। তারপর আরেকটা বাচ্চা পেটে আসে, আসার পর ওর দেশের বাইরে যাবে। তারপর আমার আম্মাকে বলে কিছু টাকা দেওয়ার জন্য, আমার আম্মার যা গয়নার গাড়ি ছিল তা বেসে ওনাকে টাকা দেয়, কিন্তু ওইখানে টাকাগুলো মাইর খায়। আপনি ওই মেয়েটার সঙ্গে যে ওনার সম্পর্ক, এগুলো নিয়ে আপনাদের মধ্যে সংসারে ঝামেলা হতো নাকি আপনি এগুলো নিয়ে কিছু বলতেনই না? না, আমি কিছু বলতাম। এগুলো নিয়ে আপনার মধ্যে কোনো অনুভূতি তৈরি হতো না? না না, সে বলছে সে ওকে বিয়ে করবে, কিন্তু একদিনের জন্য হলেও বিয়ে করবে, এরকম কিছু। আচ্ছা, ওকে। কিন্তু আমার কোনোদিন ইয়া করবে না, বা আমাকে ছাড়লে ওর ফ্যামিলি তোরে জায়গা দিবে না, ওকে, এই ভয়টা ওর মধ্যে ছিল। তা আমি এটা নিয়ে আর মাথা ঘামাই নাই। পরে সে দেশের বাইরে চলে যাবে, এই টাকা মেয়ের খাইলো, আমার আরেকটা বাচ্চা হয়। সেই মুহূর্তেও কিন্তু আমার বড় মেয়েটা আমাকে আম্মা বলে ডাকে না, আমার মার সাথেই থাকে। আমার ছোট মেয়েটা, মেজো মেয়েটা হওয়ার পরও আমার মেয়েটা বলতো কি, মুন্নি তোর নানা ভাই আইছে, আমার আব্বা আইছে, মুন্নি তোর পাখিমণি আইছে, আমার আম্মা আইছে। মানে আমার আম্মার নানি বলতো না, পাখিমণি বলতো, এখনো পাখিমণি বলে। তারপর এরকম করে দিনকাল চলতে থাকে। থাকার পর আমার হাজবেন্ড আমার শ্বশুরের সাথে ঝগড়া করে আমারে ফালাই রেখা ও ঢাকায় আবার চাকরি করতে চলে আসে। মানে ওদের ঝগড়া, আমাকে ফালাই রেখে আসে ওইখানে। তারপর আমার শাশুড়ি আমাকে অনেক অত্যাচার করে, আমার শরীরে গায়ে হাতও তুলে। যেমন খাবার খাইতে গেলে, আমার 2টা বাচ্চা তখন, কারণ আমার বড় মেয়েটা তো আমার বুকে দুধ খাইতে পায় নাই। যখন মেজো মেয়েটা হয় তখন সবাই বলছে কি, আচ্ছা ও যেহেতু 1 ফোঁটা বুকের দুধও পায় নাই, তো আমার দুজনই দুধ খাইতো। ও আমারে ফালাই রেখে চলে গেছে। চলে যাওয়ার পর আমাকে ওরা ঠিক মতো খাবার দিত না। খাবার কি, একটু তেল সাবান পানিও দিত না। তেল দিতে গেলে, মানে সরিষার তেল দিয়ে একটু শরীরে দিতে গেছি, তারপরে বলছে 1 পা তেল 30 টাকা দিয়ে আনছি, পায়ের তালাই অব্দি দেওয়া লাগে। আর রান্না বান্না করে নিয়ে যাইতাম, নিয়ে যাওয়ার পর সবাইরে খাওয়াইতাম। খাওয়ানোর পর আমার শাশুড়ি আমার প্লেটে অল্প কয়টা ভাত, আর আমার শাশুড়ির প্লেটে অল্প কয়টা ভাত, আর একটা বোলের মধ্যে ভাত আমার ছোট একটা দেবর ছিল, ওর জন্য রাইখা দিত। দেখো ও তো একটু পরে কান্না করবো, কিন্তু সেখানে অনেক করে ভাত রাখতো। পরবর্তীতে আমার শাশুড়ি ওকে খাওয়াই দিত, উনি নিজেও খাইতো। মানে আমাকে খাবার দিত না, একবার আমি অনেক কষ্ট করতাম। যেমন ওরা সবাই খাওয়ার পরে যখন আমি নিজে অল্প করে ভাত খেয়ে যখন আমি পুষ্কুনিতে আমি প্লেট ধুইতে যাইতাম, তখন মনে হয় যে আমার মনে হইতো যে পুষ্কুনির পানি মনে হয় আমার অর্ধেক আমার চোখের পানি, পেটের ক্ষুধায় আমারে ফালাই রেখে চলে যায় ওখানে। অনেক কষ্ট করি, একটা পর্যায়ে সে আসে, একটা পর্যায়ে আইসা আমাকে ঢাকায় নিয়ে যায়, আমার মার কাছে আমাকে রাইখা যায়। পরে ওইখানে আমি 2টা বাচ্চা নিয়ে থাকতে থাকি। মার কাছে? মার কাছে। মানে 2টো বাচ্চা কি মেয়ে বাচ্চা? হ্যাঁ, 2টা বাচ্চা মেয়ে। আমার বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে, যে কেউ আদর করবে। রাস্তা দিয়ে নিয়ে গেলে মানে এমন একটা মানুষ নাই যে ওর গালে না হাত দিছে, ওকে কোলে না নিছে। মাশাআল্লাহ। জি, তারপর রেখে যায়? হ্যাঁ, ওখানেই থাকতে থাকি। ও বলতেছে কি যে আমার টাকা লাগবে, আমার আম্মার কাছে টাকা চাইতেছে। আমার আম্মা বলে কি, আমার তো টাকা দেওয়ার সামর্থ্য নাই, তুমি ওদেরকে রাইখা যাও, তুমি নিজে কাজ করো, কাজ করে টাকা জমাও, ওদেরকে দিতে হইব না, পরে কিছু একটা করো। তো এখানে যখন আমাকে রাইখা যায়, ও নিজে নিজে টাকা জমাইতেছে, আমারও দিতে হয় না। 4 বছর হয়, 4 বছরের পরে মেয়েদের, তখন ওইখানে যাই। যাওয়ার পর সবাই ওইখানে কানাফুসা করতে থাকে যে আমার কোথা থেকে নিয়ে আসছে, আমাকে কোথা থেকে নিয়ে আসছে। মানে এসে ও যখন অফিসে চলে যায়, এ আসে সে আসে, তুমি বলো তোমার বাপের বাড়ি কই, তোমার বাপ কই, আমাদেরকে বলো, ঠিকানা তো তোমার ওইখানে দিয়ে আসবো, আর তোমার বাচ্চাগুলো কি তোমার নিজের, এরকম কিছু বলতো। তখন আপনি হাজবেন্ডের সঙ্গে থাকেন? হ্যাঁ, কিন্তু যেমন বলতো কি, ওরা বলতো যে আমার ভাগাই নিয়ে আসছে, এরকম কিছু, ওনার আগের বাচ্চা, এরকম সবাই আর কি বলতো। সবাই তো বাচ্চার মতো দেখতেই। হ্যাঁ, কারণ ও যখন দোকান থেকে আসতো তখন 2 চিপ আনতো, তো আমার 2 মেয়ের জন্য আনলে আমার জন্য নিয়ে আসতো, আইসক্রিম আনলে ওর জন্য নিয়ে আসতো, আর ওরা বাইরে নিয়ে যাইতো, তাই আমারও চকলেট কিনে দিলে, ওরাও চকলেট কিনে দিলে আমারও দিত আর কি। তো সবাই আর কি সন্দেহ
পর্যায়ে নিয়ে যাইতো। আরেকটা বাচ্চা আমার পেটে আসে, আসার পর সেই বাচ্চাটাও আমার হয়। আমার 3টা বাচ্চা হবে, আমার 3টা বাচ্চাই ঢাকায় হয়, আমার মায় নিয়ে আসে। 3টা বাচ্চার সময়, একটা বাচ্চার সময় আমার স্বামীকে আমি পাশে পাই নাই। ওকে, সে অনেক পরে আসছে। তো আমার মেয়ে হওয়ার পর, ছোট মেয়েটা হওয়ার পর আবার আমি গ্রামে চলে আসি, হয়ে গেছে নিজে নিজে দেখতে পারি, নিজে নিজে নিজের সংসার চালাইতেছি। তো একটা পর্যায়ে সে দেশের বাইরে চলে যাবে, তো তার সব কিছু রেডি হয়ে গেছে, তো দেশের বাইরে চলে গেছে, অনেক টাকা দেনা ফেনা হয়েছে। আমি ঢাকায় চলে আসি, গার্মেন্টসে চাকরি করতে গেছি। আমি তো পড়াশোনা কম করছি, তো অন্য অন্য কোম্পানিতে আমার চাকরি হওয়া সম্ভব না। গার্মেন্টসে চাকরি করতে গেছি, ওইখানে পাশের এক ভাবি বলতেছে কি আমাকে, ভাবি আমার চাকরিতে নিয়ে দেন, আমাদের এরকম সমস্যা। তো উনি কি করছে, গার্মেন্টসে ঢোকার আগে আমাকে নিচে দাঁড় করায় রেখে গেছে যে কেউ যদি বলে তুমি চাকরি করবা, আমার জীবনের প্রথম চাকরি আর কি, চাকরি করবা তাহলে তুমি গিয়া ওইখানে যাইবা। তো আমি দেখতেছি পাশে একটা কোম্পানি ছিল, মোবাইল কোম্পানি। ময়মনসিংহে? না না, ঢাকাতে। তখন গাজীপুরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কোম্পানিতে তুমি চাকরি করবা। তখন আপনার হাজবেন্ড কোথায়? এখানে আমার সাথেই। একই সাথে থাকেন? একই সাথে। আচ্ছা। তো বাচ্চা কাচ্চাগুলো কোথায় রাখবেন চাকরি করলে? শ্বশুর শাশুড়ির কাছে? না না না, বাড়িতেই। আমার বাসাই ছিল আমার। না, কিন্তু আপনি চাকরি করেন, হাজবেন্ডও চাকরি করে, বাচ্চা কই থাকবে? বাসাই থাকবে। কিভাবে থাকবে? বাড়ি লিরা আছে, আশেপাশে লোকজন আছে। ছোট বাচ্চার বয়স কত তখন? তখন ছোট বাচ্চার বয়স হচ্ছে 2.5 বছর। কে দেখবে তাকে? 2.5 বছরের বাচ্চা তো হাঁটতেও জানে না। 2.5 বছর না, সরি 15 মাস। তো কে দেখবে তাকে? আমার বড় মেয়ে আর মেজো মেয়ে দুজনেই রাখতে পারে, আর বাড়ি লিরে যারা আছে, আশেপাশে কিছু লোকজন আছে, একটা খালা আছে। আমার জামাই যখন আগে ব্যাচেলর থাকতো তখন রান্না করে খাওয়াইতো। ওরা মিলে রাখবে? হ্যাঁ, ওরা মিলে রাখবে। সংসারে কি খুব দরকার ছিল টাকা পয়সা ওই সময়টাতে? হ্যাঁ, কারণ ওখানে তখন আমাদের অনেক টাকা দেনা হয়ে গেছিল। আমার শ্বশুরের জমিটা আটকায় রাখতে চাইছিলাম, মানে আমার শাশুড়িকে যে ছাইড়া দিছে, জমি বিক্রি করে অন্য জায়গায় বিক্রি করে দিতে চাইছিল। ওকে, তখন আর কি ওইখান থেকে জমিটা রাইখা দিই আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই জমি রাখতে গিয়ে এটা হয়েছে। ওকে। তো আমাকে যখন ওই গার্মেন্টসের নিচে রাইখা যায়, তখন দেখলাম কি পাশে একটা কোম্পানির লোক, আমি তো জানতাম না, কোম্পানির লোক 12 জন লোক দাঁড়ায় আছে। তো এখানে যে অনেক লোকজন গার্মেন্টসের, তো এখান থেকে আমি যাইয়া ওদের সাথে দাঁড়াইছি, যে ভাবছি ওরাও তো চাকরির জন্যই আসছে বা গার্মেন্টসের চাকরির জন্যই আসছে। আমি তো আর জানতাম না ওরা কোম্পানির চাকরির জন্য আসছে। তো উপর থেকে একটা লোক নামছে, নামার পর চাকরি নিবা, আমি বলছে হ্যাঁ নিব। তো আমার নামটাম সব কিছু লিখে নিয়ে এলো। সবাই মোটামুটি সিবি নিয়ে আসছে, কারণ ওখানে সবাই ডিপ্লোমা বিএসসি করে গেছে। আপনি তো ক্লাস 4 এর পরে পড়েন নাই? হ্যাঁ, পড়ি নাই। তো আমারও নাম নিয়ে গেছে, আমাকে বলছে সিবি নিয়ে আসতে। পরে ফোন দিছে, আমি যাই বলছি খালা আমাকে তো সিবি নিয়ে যেতে বলতেছে, কিসের চাকরি? তো আমার আবার পাশে লোকজন বলতেছে তুমি কি নিয়ে ডিপ্লোমা করছো, এরকম কিছু বলতেছে। তা আমি তো বলছি, আমিও কারোর সাথে কথা বলতে পারতেছি না যে কি, আমি তো বুঝতে পারতেছি না। আমি এটা কোম্পানি কি, কয়টা তো মোবাইল কোম্পানি, নাম বলতে চাইতেছি না কোম্পানিটার, মোবাইল কোম্পানি, সেখানে মোবাইল তৈরি হয় আর কি। তো আমি বাসায় যাই, বাসায় গিয়ে আমার বাড়ির খালাকে বলি খালা এরকম এরকম সমস্যা, এখন আমি কি করবো? কিন্তু আমার চাকরি হবে না, আমার চাকরি তো খুব জরুরি দরকার। তুই আমাকে বলতেছে এক কাজ কর, তুই আমার মেয়ের সার্টিফিকেটগুলো নিয়ে যা, ওইটা দিয়ে একটা সিবি বানাই নিয়ে যা। তো ওনার মেয়ে আমাকে সব কিছু শিখাইছে, ওনার কোথায় পড়াশোনা করছে, কি বিষয়ে পড়াশোনা করছে, এগুলো নিয়ে আমাকে ওইখান থেকে একটা সার্টিফিকেট, মানে আমাকে ওইখানে একটা সিবি বানায়, মানে একটা ফলস সিবি। হ্যাঁ, সিবি বানায় দেয়। তো আমি কোম্পানিতে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর আমার ভাইবার সময় আসে, তখন ওনারা 12 জন ছিল, আমাকে নিয়ে 13 জন। তো আমি ওখানে বসে আছি, আবার ভয় পাইতেছি, সবাই চায় না আর কি বাংলাদেশি কি নাকি জিজ্ঞেস করে। হ্যাঁ, কি জিজ্ঞেস করে। একজন বাংলাদেশি, মানে একটা রুমের ভিতরে নিয়ে গেছে, কেবিনের ভিতরে, সেখানে 4 জন মানে চায়না, একজন বাংলাদেশি আছে, আর কেউ নাই। সামনে একটা সিটে আমাকে বসায় রাখছে, ওরা 5 জন একসাথে বসে আছে, এরকম ছিল আর কি। পরে আমি বলতেছি কি যে না আমি চইলা যাই, শুধু শুধু আমি কিছু পারবো না, এমনি তো আমার শেষ হয়ে যাবে। আমি যখন বের হয়ে যাব তখন ওরা 12 জন আমাকে বলতেছে এই তুমি কই যেতেছো, এখানেই তো ডাকবে। তখন ওইখান থেকে গিয়ে আবার ফিরে আমি তো আর ওদেরকে বলতে পারতেছি না যে আমি তো পড়াশোনা করি নাই, তো আমি কেমনি কি করবো। ওরা যখন ডাক দিল আমাকে পেছন থেকে, তারপর আমি আবার ওদের কাছে আসলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা থাকি, যদি ভিতরে নিয়ে কি জিজ্ঞেস করবে ওরা তার জানবে না, আর ওদেরকে যা আগে জিজ্ঞেস করবে তা ওরা আসলে আমি জিজ্ঞেস করবো যে আপনাদেরকে কি জিজ্ঞেস করছে। আচ্ছা, সেটা বলে আমিও বলবো। আর আপনি সিবিতে কি দেখাইছিলেন, কি পাস? সিবিতে ওইখানে ডিপ্লোমা দেখাইছি। হাই হাই, তারপর আমি বলছি যে ওরা যখন আসবে তখন ওদের কাছে জিজ্ঞেস করবো যে কি কি জিজ্ঞেস করছে, পরে আমিও বলবো আর কি, ওদের থেকে শুনে শুনে যতটুকু পারি, হলে হবে না হলে নাই। মানে এখন তো ওদের সামনে থেকে আমি যাইতে পারতেছি না, ওরাও যাইতে দিতেছে না। তো আমি আমার আগে যারা যাবে তাদেরকে জিজ্ঞেস করবো। কিন্তু আল্লাহ আমার সাথে এরকমই খেললো, প্রথমে আমাকে ডাকছে, তিশাকে আপনি আসেন। আমি কই কি, মানে সেই মুহূর্তে আমাকে যখন ডাকছে তখন একটা রাস্তা হচ্ছে কেবিনের দিকে, আরেকটা রাস্তা হচ্ছে বের হওয়ার দিকে। আমি 2 দিকে তাকাই ভাবতেছি কোন দিকে যাব। পরে আমাকে বলছে এই তুমি যাও না কেন, একটা মেয়ে বলতেছে তুমি যাও না কেন। পরে আমি গেলাম,
যাওয়ার পরে ওরা আমাকে জিজ্ঞেস করলো, চায়নারা জিজ্ঞেস করতেছে, আমি অর্ধেকই বুঝি নাই, কিছু কিছু জিজ্ঞেস করতেছে আমরা ভাই বোন কজন, কোথা থেকে পড়াশোনা করছি, এই কিছু কিছু আমি বেশিরভাগই বাংলাই বলছি, মানে সাথে একজন ছিল তো উনি আবার বলে দিচ্ছে আচ্ছা অসুবিধা নেই বাংলাই বলো, কারণ ওখানে তো এসি চলতেছিল কিন্তু আমার শরীর ঘেমে পানি ছুটতেছিল ভয়ে। আমাকে জিজ্ঞেস করতেছে কি কোথাও চাকরি করছো না, আমি কি না কোথাও চাকরি করি না, এটাই জীবনের প্রথম চাকরি। তো ওরাও বুঝতে পারতেছে আমার নার্ভাসটা দেখে বুঝতে পারতেছে যে আমি ভয় পাইতেছি। আমাকে বেশি কিছু প্রশ্ন করে নাই, আমার সিভিতে সাইন দিয়ে দিছে, মানে পরীক্ষায় আমি পাস এরকম কিছু জিজ্ঞেস করছে। তখন তো শুধু কোয়ালিফিকেশন নিয়েই প্রশ্ন করছে, আর কোনো বিষয় নিয়ে প্রশ্ন করে নাই। তো সিভিতে যতটুকু আছে ওই আপুর কাছ থেকে যাই না আমি ততটুকুই আর কি উত্তর দিছি, আর বাকি কিছু জিজ্ঞেস করছে আমি কোথা থেকে আসছি, আমার ভাই বোন এটা সেটা আর কি এগুলো জিজ্ঞেস করছে। জি। তো আমার চাকরিটা হয়ে যায়, হয়ে যাওয়ার পর প্রথমে আমি টেস্টিংয়ে চাকরি করি, মোবাইলে ফাংশন টেস্ট করি, আমাকে নিয়ে গিয়ে ডিরেক্টলি কম্পিউটারের সামনে বসাইলো, ভালো একটা পজিশন দিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে। আমি বলতে স্যার আমি তো কম্পিউটারে কোনো সিভি দিই নাই, তা আমি কীভাবে কম্পিউটার চালাবো? সমস্যা নেই আমরা শিখাই দিব। তো ওনারা জানি পড়াশোনা শিখাটা তো ব্যাপার না, কিন্তু আমি তো বুঝতেছি যে আমি কিভাবে কি করব। কিন্তু একটা পর্যায়ে মাথার ব্রেন খাটাইয়া আমি কম্পিউটার নিয়ে কাজ করছি, ভালো মানে খুব ভালো কাজ করি, এখনও খুব ভালো কাজ করতে পারি। এছাড়া আমি আর 2-3টা কোম্পানিতে কাজ করছি ওইখান থেকে কাজ শিখে আসার পর। ওকে, কম্পিউটারে কিসের কাজ করতেন? সফটওয়্যারের কাজ করতাম। কি ধরনের সফটওয়্যার? মোবাইলের যে সফটওয়্যারটা দেওয়া হইতো। ওকে ওকে। তো ওইখানে পরিচিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম মোবাইলের। ওরে বাবা, পুরাটাই আমার মাথা। আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে আমাকে বলতো কি মানে ইয়াদের ফাইল করতে হইতো, ইয়ে করতে, সে তাকে দিয়ে আমি সব করাইতাম। আমাকে বলতো কি ম্যাডাম আপনার যদি ব্যাংক ব্যালেন্স থাকতো তাহলে দেন, আপনার সইটাও তো আমি নকল করতে জানি, আমি নিয়ে আসবো, এরকম কিছু বলতো। পরে এই পর্যায়ে চাকরি করতে গেলে আমি আর 2-3টা কোম্পানিতে চাকরি করছি মোবাইলেরই। এই করে করে আপনি সংসার সাপোর্ট দিতেন? হ্যাঁ হ্যাঁ। তো একটা পর্যায়ে পরে আমি বাড়িতে চলে আসলাম, ও দেশের বাইরে চলে গেল, তখন আর গাজীপুর থাকা হলো না। তো আমি ঢাকায় চলে গেছি। ঢাকায় চলে গিয়ে নিজে যদি কিছু করতে পারি তাহলে আমার নিজের সংসারটা চললো, আর ও দিক দিয়ে তাড়াতাড়ি করে ঋণগুলো দিয়ে দিল, এরকম কিছু হইব। তখন আমি গিয়ে ওইখানে নিজে কিছু কাজকর্ম করার চেষ্টা করি, যেমন আমি শাড়ি পরাইতে পারি, মানে কেউ যে আমাকে ডাকে যেমন 4-5 এরকম করে 300 থেকে 500 পর্যন্ত আমি শাড়ি পরাইতে নেই, টুকটাক যে কাজের জন্যই ডাকে আমি সেই কাজেই করি। আর ওখানে তো আর মোবাইল কোম্পানি নেই, আমি অনেক খোঁজার চেষ্টা করছি, ঢাকায় মোবাইল কোম্পানি আমি খুঁজে পাই নাই, সব আছে আশুলিয়া, তারপর হচ্ছে গাজীপুর, যেখানে যেখানে খোঁজ করছি অনেক দূরে দূরে, সেখানে যাওয়া তো আর সম্ভব না কাজ করা। আর এমনিও আমার পড়াশোনা নাই, এটা আমি ভাগ্যের ফেরে আমি কাজ শিখে গিয়া যে কোনো জায়গায় কাজ করতে পারতেছি, ওটা তো আর পারতেছি না। তো একটা পর্যায়ে আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে চাকরি নিই মোবাইলে। আমি পাশাপাশি অন্য কিছু কাজ করলাম, নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করলাম, সেখানেও আমার ব্রেন খাটায়া আমি ভালো একটা পজিশনে চাকরি করে ফেললাম। আমার স্যার আমাকে অনেক বাজাইছে, অনেকভাবে টেস্ট করছে, যে সেখানে তো অনেক মানুষের সাথে কথা বলতে হয়, মাসে মাসে 2-3টা প্রোগ্রাম থাকে, অনেক বড় স্টেজে কথা বলতে হয়। তো সেখানে যদি কোনো ভালো ছেলে দেখি তখন যদি ছেলেদের সাথে সম্পর্ক হয়, আমার তো ওরা আমাকে যা শিখাবে সব নষ্ট, আমার জীবনটাও নষ্ট, এরকম ওরা আমাকে অনেক বাজাইছে। বাজার পরে আমার একটা প্রজেক্টে আর কি জয়েন করাইছে, একটা প্রজেক্ট গ্রুপে। আপনার হাজবেন্ড তখন কি দেশের বাইরে? দেশের বাইরে। আমি প্রায় 800 লোকের লিডার ছিলাম। 800? হ্যাঁ 800 লোকের লিডার ছিলাম। আমার এ টিমে ছিল 800 লোক, বি টিমে 56 জন লোক ছিল, মানে বি টিম নিয়ে কাজ করতেছি, এ টিমের কাজ শেষ আমার। এ টিমের মধ্যে 2-3 জন মার্কেটিং ম্যানেজার আছে, তারপর হয়েছে সেলস এক্সিকিউটিভ আছে, সিনিয়র সেলস এক্সিকিউটিভ আছে, বিএপি মেম্বার আছে। তো আমি যখন মার্কেটিং কাজ করি তখন মনে করেন যে আমার সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকতে হয়, মানে এ কল দিতেছে আমার, যেমন আমি যেহেতু সবার মেন্টর, তাই একজনে যদি একজনকে ইনভাইট করে তারা যদি না বুঝাইতে পারে তা আমাকে বুঝাইতে হইতো, বা আমি যদি না পারতাম আমার যে মেন্টর তাকে দিয়ে হেল্প নিতাম, এরকম কিছু। তো আমি সবসময় ব্যস্ত থাকতাম। আর তার 2 বছর আগে থেকে আমি যখন বাপের বাড়িতে যাইতাম, এর মধ্যে আমার আব্বা আম্মা সেপারেশন হয়ে গেছে, আমার ভাইদেরকে নিয়ে ঝগড়া নিয়ে, আমার আম্মা ঢাকায় থাকে আমার ভাইদেরকে নিয়ে, আর আমার আব্বা গ্রামে থাকে। সেপারেশন বলতে কি ডিভোর্স হয়ে গেছে? না ডিভোর্স হয় না, আমার আব্বা বিয়ে করছে আর কি। ওকে। তা আমার আব্বা এখানে থাকে, তো আমি মাঝে মধ্যে যখন আমার বাচ্চাদেরকে নিয়ে আসতাম, আমি আবার যেহেতু আমি গ্রামে বড় হই নাই, আমার জন্মস্থান গ্রামে না, তা আমি গ্রামের কাউকে চিনি না। দুজি বলে এটা তোর চাচতো ভাই, মানে আমার ঘরের সাথে ঘর, তাহলে আমি চিনতে পারি, এছাড়া আমি চিনতে পারি না। আর ওর সাথে আমার কোনো সময় দেখা হয় নাই। ও আমাকে দেখতো, দেখো ওর কাছ থেকে নাকি অনেক ভালো লাগতো আমাকে। কে এটা? আমার চাচতো ভাই। সে 2 বছর সে আমাকে ফলো করছে, বা কোনোভাবে আমার সাথে যোগাযোগ করা যায় কিনা। আপন চাচাতো ভাই? না না আপন চাচা ভাই না, পাড়াপড়শি চাচতো ভাই। তো আমাকে মাঝে মধ্যেই দেখতো, কিন্তু কোনোদিন কথা হইতো না। সে আমাকে এটা পরে বলছে আর কি, এরকম দেখতো। তো আমার বাপের বাড়িতে আসা যাওয়া করতাম মাঝে মধ্যে।
তো আমার এখানে প্রোগ্রাম ছিল, সেমিনার থাকতো, আসতে হইতো। আর ওইখানে আমার স্যারেও বলছে তুমি তো অনেক সুন্দর কথা বলতে পারো, তো তুমি ট্রেনার হিসেবেও কাজ করতে পারো, এখানে তোমার আরও কিছু টাকা হবে, আরও উপরের দিক দিয়ে যাইতে পারবে, তুমি তো সুন্দর কথা বলতে পারো। মাঝে মধ্যে স্টেজে ডাকতো, আমি অনেকক্ষণ কথা বলতাম। তো হঠাৎ করে আমি যখন একদিন গ্রামে যাই, তখন আমার পাড়াপড়শি এক চাস্তো বোন, সে কী করতো, আমাদের মাদ্রাসার একটা হুজুর তার সাথে রিলেশন করতো আর কি, আমার চাস্তো বোন, ছোটো আর কি। তো সে আমার পাশের ঘরে চাস্তো ভাইয়ের বউর ফোন দিয়ে কথা বলতো। মাঝে মধ্যে যখন যাইতাম, মানে যার ফোনই পাইতো আর কি, সুযোগ পেলে তার ফোন দিয়ে হুজুরের সাথে কথা বলতো। বলার পর ও যখন ফোন দিয়ে চলে গেছে, ওর আম্মা যখন ডাক দিছে, তখন ফোনটা যখন ওই হুজুরটা ব্যাক করে, তখন ফোনটা আমি ধইরা হুজুরটাকে আমি অনেক বকা দিই, এবং কি হুমকি টুমকি দিই যে আমি এলাকার লোকজন জানাবো, আপনার কাছে যায় বাচ্চারা পড়ার জন্য, আপনারা তাদের সাথে রিলেশন করেন, আমরা বাচ্চা দিয়ে কীভাবে থাকবো। তো উনি আমার কাছে অনেক মাপটা চায়, বলে আর কাউকে বলবেন না, আমি আপনার কাছে মাপ চাই, এরকম কিছু হবে না, আর কোনো দিন শুনবেন না। তো ওই হুজুরটা কি করছে, ওর হুজুর আর আমার ওই চাস্তো ভাই, পাড়াপড়শি চাস্তো ভাই, ওরা বন্ধু, ওকে, এখনো বন্ধু। তো আমার নাম্বারটা ওকে দেয়, দেওয়ার পর আমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে এটা সেটা বলে। আমার তো বাড়তি কথা শোনার মতো কোনো সময় নাই, আমি ফোন ব্ল্যাকলিস্টে রেখে দিতাম, ওই সুযোগ পাইতাম না, বকাঝোকা করতাম, বকাঝোকা ফোন করে ব্ল্যাকলিস্টে রেখে দিতাম। এরকম করে প্রায় মনে হয় 1 বছর এরকমই চলে। 2 মাস 3 মাস পর ফোন দিত, মানে কোন সুযোগ সে পাচ্ছে না আমার সাথে। তখন আপনার হাজবেন্ড দেশের বাইরে? হ্যাঁ, দেশের বাইরে, কোনো সুযোগ সে পাচ্ছে না আমার সাথে কথা বলার জন্য। না পাইলে হঠাৎ করে একদিন ফোন দেয়, যখন আমি মার্কেটিং বিজনেস বিটি নিয়ে কাজ করতেছি, আমার তো লোক দরকার, যে কোনো লোক আমাকে ফোন দিলে। তো একটা পর্যায়ে সে আমাকে ফোন দেয়, আমি ভাবছি যে সে আমাকে একজন আমার ডিস্ট্রিবিউটর ফোন দিয়ে বলতেছে কি, ম্যাডাম আপনাকে একজন ফোন দিবে, তাকে একটু প্ল্যানিংটা বুঝায়েন, সে একটা প্যাকেজ করবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার ফোন নাম্বারটা দিয়ে দেন, আমার ভিজিটিং কার্ডও আছে, ফোন নাম্বারটা দিয়ে দেন। তো ফোন নাম্বারটা দিয়ে দিছে, উনি কথা আমি ভাবছি কি যে মানে আমার যে ডিস্ট্রিবিউটর আছে উনি আমাকে মানে আমার নাম্বারটা দিছে, ওর মতো কেউ আর কি ফোন দিছে। তো উনি ফোন দিয়ে বলতেছে ম্যাডাম আপনি নাকি একটা জব করেন মার্কেটিং, আমিও সেই বিজনেসটা করতে চাই। তা আমি ভাবছি কি উনি দিছে ফোন নাম্বারটা। তা আমি বলতেছি কি হ্যাঁ, ওই লোকটার নাম নিয়ে বলতেছি যে হ্যাঁ উনি ওই সাহেবে আপনার সাথে কথা বলতে বলছে। আচ্ছা, আমাদের প্ল্যানিংটা ওনাকে বুঝাইতেছি, মানে আমার যে চাস্তো ভাই সেটাই আমি বুঝতে পারতেছি না। তো উনি প্ল্যানিংটা বুঝার পর বলতেছে কি আমি তো আপনাকে চিনি, আপনার নাম, আপনার ডাক নাম, আপনাকে বাসায় সবাই বলে ডাকে, আপনার 3টা বাচ্চা আছে, আপনার হাজবেন্ড দেশের বাহিরে, আপনার শ্বশুরবাড়ি এখানে, আপনার বাবার নাম এটা, আপনার বাবা এখানে। এই ছেলেটা যে আপনাকে ডিস্টার্ব করেছে চাস্তো ভাই, সে কি জানতো যে সে তার চাচাতো বোনকে করতেছে ডিস্টার্ব? হ্যাঁ, সে জানতো, সে আমাকে দেখতো, আমার বাড়িতে আসলে সে দেখতো। ওকে ফাইন, এখন সে তার নিজের পরিচয় দিতে চাচ্ছে আপনার সঙ্গে। ওকে ফাইন। তো সে এটা বলতেছে, তো আমি হঠাৎ করে মানে একটা শক খেয়ে গেছি যে কে আমার ব্যাপারে সবকিছু জানে, আমি তাকে চিনি না। তো সেই ব্যাপারে তার সাথে আমি আগ্রহ করে কথা বলি। না, দিন আপনি ওকে চিনতেন না? না না না। তো একটা মানুষ যদি হঠাৎ করে বলে ফোন দিয়া যে আমার সর্বোচ্চ সবকিছু জানে, যেহেতু আমার চাস্তো ভাই, তখন আগ্রহ পোষণ করেন আপনি। ওকে ফাইন। তখন ওর সাথে আমি কথা বলি, কথা বলতে বলতে একটা পর্যায়ে যে আপনি যখন যেহেতু বিজনেসের ব্যাপারে বললেন আপনি কি করবেন, বলছি হ্যাঁ করব। তো সেই সূত্রে কথা বলে আমি ঠিক আছে, আপনি যেহেতু চিনেন আমার বাড়িতে আইসেন, দাওয়াত রইল। এই বিজনেস কি এমএলএম টাইপের বিজনেস? ওইটা আমি বলি দেশটুনিক যে একটা ইয়া ছিল সেম ওরকমই। ওকে ওকে। প্রোডাক্ট নিয়ে আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট। ওকে ওকে ফাইন। উনি বলছে আমাদের অফিসে যাবে, আমি বলছি আমাদের শাখা অফিস এখানে আছে, আপনি যেতে পারেন। মানে আমাদের ময়মনসিংহ ওই কোম্পানিটার শাখা অফিস আছে, বিভিন্ন জেলায় শাখা অফিসগুলো আছে। তো ও বলে কি না আমি আপনাদের মেইন অফিসে যাব, হেড অফিসে যাব। ঠিক আছে, হেড অফিসে আসেন। তো উনি ত্রিশাল আসলো, মানে আমার বাড়ি থেকে ত্রিশাল আসলো, আমিও আসলাম, কিন্তু তাকে আর আমি দেখলাম না। আসার পর ত্রিশালে সে আমার জন্য অপেক্ষা করতেছে, আমি ওখানে আইসা আমাদের অফিসে নিয়ে আসলাম। অফিসে নিয়ে এসে অফিসের লোকজনের সাথে কথা বলাইলাম, সেও বলছে চাকরি করবে। করার পর সেও এক প্যাকেজ করলো। এখন উনি আমার ডিস্ট্রিবিউটার, আমি ওনার মেন্টর। তো এই মুহূর্তে সে তার সাথে আমার ভালো মন্দ কথা হয়, ওনাকে আমি দাওয়াত দিই আমার বাড়িতে আইসেন, এটা সেটা। তো একদিন আমার সেমিনার প্রোগ্রাম ছিল, সেই অবস্থায় আমার সেমিনার প্রোগ্রামটা ছিল ইয়াতে ওই আমাদের ময়মনসিংহে। তো প্রোগ্রাম করতে করতে বিকাল সন্ধ্যার দিক হয়ে গেছে। আমি এখন যদি আমি ঢাকায় যাই অনেক রাত হয়ে যাবে, তো আমার বাবার কাছে থেকে পরের দিন আমি চলে যাব। আমার বাবার কাছে থেকে পরের দিন আমার চলে যাব। তো এই কথা বলার পর সে কি করছে, সেও আমাকে ফোন দিছে আমার বাবার বাড়িতে আসার পর 9টার দিকে আমাকে ফোন দিছে। 9টার দিকে আমার ফোন দেয়া, আমি তখন খাওয়া দাওয়া শেষ করছি। 9টার দিকে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ম্যাডাম কোথায় আছেন? বললাম বাড়িতে আছি। ও আপনি বাড়িতে আছেন, আমার 2টা ফ্রেন্ড আপনার সাথে চাকরি করতে চায়।
আমি বলি, আচ্ছা ঠিক আছে, চাকরি করতে চাইলে ওদেরকে তো আমি প্ল্যানিং দিতে পারতেছি না কিভাবে কি করতে হয়, বিজনেস কোথা থেকে শুরু করতে হয়। তো আমি বলি আচ্ছা ঠিক আছে, ফোন ধরায় দেন। তো ওদের সাথে ফোন ধরায় দেওয়ার পর অনেকক্ষণ কথা হইলো, ওদেরকে বুঝাইছি কিভাবে কি কি প্যাকেজ নিবে, কি কি প্যাকেজ নিতে পারে, কি কি মানে যে আমাদের প্ল্যানিংটা যেমন আর কি, সেটা আর কি ওনাদেরকে দুজনকে আমি বুঝাইছি। প্রায় ঘন্টাখানিকের মতো কথা হয়। কথা হওয়ার পর আমি শুয়ে পড়ি। শুয়ে যাওয়ার পর গ্রামের বাড়িতে ওয়াশরুম বাইরে হয় আর কি, জি। তখন আমি বাইরে বের হই, আকাশের অবস্থা অনেক খারাপ, জোরে জোরে বিজলি চমকাইতেছে। আমি বলতেছি বৃষ্টিতে অনেক জোরে আসবে, আমি বাথরুম থেকে আসি, পরে দুই না যেতে পারি। সে আমার বাড়ির সামনে রাস্তা আছে, মেন রাস্তা, মানে বাড়িটা আমাদের এরকম, মেন রাস্তা থেকে আমাদের ঘরের দরজা খুলে সব দেখা যায়। আর সে তো আমার বাড়ি চিনে, সব কিছু চিনে, আমার ব্যাপারে তো সে সবই জানে। তার বাড়ি আমার বাড়ি একটা বাড়ি মাঝখানে, ভাতের প্লেট নিয়ে ওদের বাড়িতে যাইতে পারবো, এতটুকুই কাছাকাছি। কিন্তু আমি চিনতাম না, যেহেতু আমি এখানে থাকি নাই কোনোদিন, তাই চিনা হয়নি। তা আমি যখন বাথরুমে গেছি, বাথরুম শেষ করে যখন মোবাইলের বাইরে বারান্দার লাইট জ্বালানো, মোবাইলের লাইট নিয়ে যখন আমি উঠি, এই মুহূর্তে ওর ফোন। তো যেহেতু আমাকে ওইখানেও ফোন দিতে পারে 11:30টার দিকে, ঢাকায়ও ফোন দিছে, তো সেই মুহূর্তে তার আমি বলতে পারি না যে এত রাত্রে ফোন কেন দিয়েছেন, কী ব্যাপার এত রাত্রে ফোন দিয়েছেন। আপনি পিছন তাকায় দেখেন, পিছনে তাকায় দেখি ও জোরে জোরে, মানে তখন তো টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, পরে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ও প্রায় আধ ভিজা হয়ে যেতেছে। বৃষ্টিতে কি ভিজবো? আমি কি ঠিক আছে বারান্দায় এসে দাঁড়ান, মানে ওগুলোকে আমি জিজ্ঞেস করবো, যেহেতু আবার আমার কাছে বেশি শখের বিষয় না, কারণ সে তো আমার সবই জানে, আমার চেনে, তো আমার বাড়ি চেনা তো তার জন্য ব্যাপার না। তারপর আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনি আমার বাড়ি কি করে চিনলেন? সে কথাটা বলার সে আমাকে সুযোগ দেয় নাই। সে আমার নাক মুখ চাইপা ধইরা সে বলতেছে, কেন বুঝো না, তোমার জন্য আসছি, তোমার জন্য আসছি, এই কথা বলতেছে। আমি আমার জন্য আসছে মানে আমি এখনই চিলান দিব? কয় কি চিলান দাও, তোমার ইচ্ছা দিলে দাও, তোমার জামাই তোমার ছেড়ে দিব, তোমার বাপে গিয়ে এগুলো শুনে ফাঁস নিব, আমারে তো এলাকার লোকজন মাইরা ছাইরাই দিব, আমারে তো কটা মাইরি দিব, আর কি তোমার তো সবার আইবা। আর আমি সবারই দেখামো তোমার সাথে আমার কথা হয়েছে এতদিন, তুমি বলছো তোমাদের বাড়িতে আসার জন্য, দাওয়াত দিচ্ছ, আমার সাথে তো মেসেজ আছে, তোমার সাথে দেখা কথা হয়েছে এতক্ষণ, মানে তুমি আমাকে নিয়ে আসছো, এরকম কিছু। তারপর হচ্ছে গিয়া সে আমার সাথে, কিন্তু সেই মুহূর্তে আমি ওর পায়ে, দুইটা পায়ে আমি জড়ায় ধরি। সে কি করে মোবাইলের লাইট, মানে মোবাইলের ভিডিও অন করে মোবাইলটা উল্টা সাইডে দাঁড় করায়া, সে মানে আমি তো আর বুঝতেছি না মোবাইল, সেই মুহূর্তে তো আমি তার দিকেই ফোকাস, তার থেকে কিভাবে বাঁচবো, সে মোবাইলটা রাইখা ভিডিও অন করে রাখছে আর কি, আমি তো জানতাম না। তারপর সেই ভিডিও অন করার পর, এটা আপনি তখন কার বাসায়, মানে আপনার নিজের? আমার বাপের বাড়িতে। বাপের বাড়িতে ওরকম একটা সাহস পেলো? আপনার বাসায় অন্য কোনো লোক ছিল না? হ্যাঁ, আমার আব্বা আর আমার সৎ মা ঘুমাইতেছিল, রাত 11:30টায়, মানে গ্রামে অনেক রাত, আর অনেক বৃষ্টি, যেহেতু মানে এতটা শব্দ হলো বোঝার মতো না, যেহেতু বারান্দা, আর বৃষ্টির মধ্যে বাইরে কেউ বেরও হবে না, সেই সুযোগটাই পাইছি। গ্রামের বাড়ি তো ঘন হয়, ওখানে আশেপাশে কোনো ঘর ছিল না যারা বুঝতে পারে এরকম বিষয়? না না না, যেহেতু বৃষ্টি ছিল এই জন্য কেউ বুঝতে পারে নাই। তো আমাকে জোরে চিল্লান দিতে, মানে একটা জিনিস আমি ভাবতেছি আমি কি করবো। পরে একটা পর্যায়ে কিন্তু আমি ওর কাছে আত্মসমর্পণ করি, যখন সে আমাকে বললো যে ওকে নাকি এলাকার লোকজন মাইরা ছাইরা দিবে, আর কিছু না, আর সব দোষ তো আমারই পড়বে, কারণ ওনার সাথে আমার কথা হয়েছে, ওনাকে আমার বাড়িতে দাওয়াত দিছি, আমি চাইছিলাম ওনাকে আমি চিনি, আমার বাড়িতে দাওয়াত দিছি, তো এগুলো যদি দেখায় তাহলে আমার স্বামী তো আমারই দোষবে, আমারও ছাইরা দিবে। আমার আব্বা যেহেতু ওর মুখোমুখি বললো যে তোর আব্বা ফাঁস নিবে, এগুলো শুই না, তো ওই সময় তো ভিডিও ধারণ করে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না কিন্তু। তারপর সে আমার সাথে করার পরে সেই মুহূর্তে থেকে আমি আমার যত জায়গায় তাকে অ্যাড করছিলাম সব জায়গা থেকে ওকে ব্লক করে দিই। কিন্তু সে বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন দেয়, আমি ফোন বন্ধ করার আমার কোনো অপশন নাই, কারণ সেই ফোনে আমি প্যাকেজ করতাম, আমার টাকা আসতো সেই ফোনে, ভিজিটিং কার্ড দেওয়া সেই ফোনে, আর এত এত লোক সবাইকে বাদ দিয়ে তো আমি ফোন চেঞ্জ করতে পারি না, ফোনও আমি চেঞ্জ করতে, নাম্বারও আমি চেঞ্জ করতে পারি নাই। তো এরকম করে 16 দিন পর আমি ফোন খুলি, কারণ ও আমাকে 1000 বার বিরক্ত করতেছে নানান নাম্বারে ফোন দিয়ে, একবার ফোনটা ধর, না হলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, একবার ধর, এটা সেটা। 16 দিন পর, মানে আমি বাড়ি থেকে চলে আসার পর এই জিনিসটা কাউকে বুঝতে দেই নাই, আমি কি যা হওয়ার এইভাবেই হয়ে গেছে, মানে আমি একটা অ্যাক্সিডেন্ট ভাইবা এটা বাদ দিতে চাইছিলাম, সে আমাকে ছাড়ে নাই। তখন আমি তার 2টা পা ধরছি, আমি অনেকবার পা ধরে কান্না করছি, কিন্তু সে আমার ছাড়ে নাই। ছাড়ে নাই বলতে মানে সে তার যে এটা হাসিল করতে আসছিল সেটাই হাসিল করবে।
আমার সাথে খারাপ কিছু করিস না, আমি তো 2টা পা ধরি, পায়ের মধ্যে জড়াইয়া ধরছি, মানে কোনোটাই, মানে চিল্লান দেনেরও তো কোনো অপশন নেই, আমার চিল্লান দিলে সবাই জানতে পারবে, আর জানলে সবাই আমাকেই দুষবে, কারণ তার সাথে আমার কথা হয়। আরেকটা জিনিস, আমি যে ব্যবসাটা করতে চাইছিলাম, অনেক লোকজনের সাথে কথা হয়, আমার জামাইও না করছিল, কিন্তু আমি কই আমি যখন একা থাকি তাহলে এই ব্যবসাটা করি। আর আমার জামাই কি আমাকে কিন্তু ফোন দিলে 2 দিনে 1 দিনে ফোন দেয়, 2 মিনিট 3 মিনিট কথা বলে, আমি সারা সময় এইভাবেই থাকি। ও বাড়িতে থাকতেও যেরকম আমার সাথে করছে, বাইরে যাওয়ার পর যদি প্রত্যেক দিনও ফোন দেয় তাহলে ওর সাথে আমার 3 মিনিট 4 মিনিট, যদি বাচ্চাদের সাথে কথা হয় 5 মিনিট 10 মিনিট হয়, এছাড়া আমাদের সাথে কোনো কথাই হয় না। মানে আমাদের যে অন্য একটা রোমান্টিক ব্যাপার কথা আছে তেমন কিন্তু নাই, আমাদের শ্রদ্ধাশালী কথা, খাওয়া দাওয়া হয়েছে কিনা, সে কেমন আছে, কি খাইছে, এরকমই, এ পর্যন্তই কথা। যেমন সে আমার বড় ভাই, মানে ছোটবেলা থেকে যে সম্মানটুকু করে আসছি সেটাই, সে আমাকে সময় দিত না, সে সময় আমি কাজ করতাম, এটা সেটা করতাম, আর বাইরের দিকে আমার কোনো নজর ছিল না। যে ছেলেটা আপনার সঙ্গে এরকম আচরণ করছে সে কি ম্যারিড ছিল? না না, সে ম্যারিড, সে আমার থেকে প্রায় 2-3 বছরের ছোট হবে, ছোট বয়সে। আচ্ছা। তো সে অবস্থায় তো আমি তো আগে থেকে ঢাকায় চলে আসলাম, সে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিল, ফোন দেওয়ার পর 16 দিন পর আমি যখন ওর ফোন উঠাই তখন সে বলছে কি, একবার তুই হোয়াটসঅ্যাপে আমাকে, হোয়াটসঅ্যাপ থেকে ব্লকটা খুল, তোকে একটা জিনিস দেখাবো, এরপরে তুই পারলে আমাকে ব্লক করে দিস, আমার আর কোনো নেই, তাহলে তোরা আর বিরক্ত করবো না। তখন যখন আমি হোয়াটসঅ্যাপে ব্লকটা খুলছি, সে স্ক্রিন শেয়ার দিয়া সে ভিডিওটার মধ্যে তার মুখে একটা স্টিকার দেয়, স্টিকার দিয়া সেই ভিডিওটা আমাকে স্ক্রিন শেয়ারের মধ্যে দেখাইতেছে, দেখ আমাকে কি চেনা যায়, প্রথমে বলছে আমাকে কি চেনা যায়, আমি বলছি কি তুই আমার ভিডিও করছিস কে, তুই কি ভাইরাল হইতে চাস,